আজকে আমি ৩৬তম পাঠ পড়ছি, অর্থাৎ ছেঁড়াছিতি গ্রন্থের ৩৬তম পাঠ আমি শুরু করছি। শিক্ষা সফরের জন্য থাইল্যান্ড গমন। ১৯৭৭ সালে ১৬ জুন বিকেলে তেজগাঁ এয়ারপোর্ট, এখন অবশ্য তেজগাঁ পুরানো বিমানবন্দর বলা হয়, তেজগাঁ এয়ারপোর্ট থেকে থাই এয়ারওয়েজ যুগে আমরা ব্যাংককে রওনা দিই। বিমানে থাইল্যান্ডে যেতে তখন ৪ ঘন্টা সময় লাগতো। আমাদের ফ্লাইট বিলম্ব ছাড়ার কারণে বেশ দেরিতে, অর্থাৎ ব্যাংকক সময় রাত ১১টায় আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছি। আমাদের স্বাগত জানাতে এবং হোটেলে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষে প্রায় ২ ঘন্টা পর রাত ১টার দিকে আমরা ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত হোটেল ভিক্টোরিতে পৌঁছি। হোটেলটি ৮ তলা এবং 3 স্টার মানের। দলনেতা, স্থানীয় সরকার সচিব এবং ২৪ জন চেয়ারম্যানের জন্য হোটেলে ৩ তলা, ৬ তলা এবং ৮ তলায় রুম বুকিং করা ছিল। এয়ারপোর্ট থেকে হোটেলে ভিক্টোরিতে আসার পথে অসংখ্য সুরম্য অট্টালিকা দেখে মনে হলো আমরা এক স্বর্গ রাজ্যে এসেছি। ব্যাংককের সুপরিসর সড়ক, আকাশচুম্বী দালান কোঠা আর ফ্লাইওভার আর উড়াল সেতু দেখে আমরা সবাই অভিভূত। আমরা যখন ব্যাংককে সে সময় দেশটিতে সেনা শাসন চলছিল, তখনকার থাই সেনা প্রধানের নাম ছিল প্রেমতিনসুলানন্দ। রাজতন্ত্র দেশ থাইল্যান্ড, ঘুরে ফিরে দেশটিতে সেনা শাসন চলছে বহু বছর ধরে। রাজা নিয়মতান্ত্রিক প্রধান হলেও রাজাকে থাই জনগণ খুব শ্রদ্ধা ভক্তি করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রশিক্ষণার্থে আমরা যারা প্রশিক্ষণ করছি প্রত্যেক চেয়ারম্যানকে ৫০,০০০ টাকা পকেট মানি দিয়েছিলেন। এছাড়া থাকা, খাওয়া এবং যাতায়াত খরচের টাকা স্থানীয় সরকার সচিব মহোদয়ের কাছে ছিল। কেউ কেউ ব্যক্তিগত খরচের জন্য ডলার বা ব্রিটিশ পাউন্ড নিয়ে যান। আমার পকেট ছিল মাত্র ৬,০০০ টাকার সমপরিমাণ ডলার। আমরা যারা প্রশিক্ষণ দিতে যাচ্ছি, চেয়ারম্যানদের মধ্যে বয়সে আমি নবীন এবং সর্বকনিষ্ঠ। বেশিরভাগই মুরব্বী শ্রেণী। ঢাকায় সচিবালয়ে প্রাক প্রশিক্ষণকালে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের চেয়ারম্যানের সঙ্গে আমার বেশ সখ্য গড়ে ওঠে। চট্টগ্রামে একটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন হাজী মোহাম্মদ মহসিন। মুখ ভর্তি কাঁচা পাকা চাপদাড়ি, চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় কথা বলেন। আর পার্বত্য চট্টগ্রামে বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন KS প্রু। পরবর্তীকালে তিনি বান্দরবান সার্কেলের বোমাং রাজা হয়েছিলেন। বাংলা, ইংরাজি, থাই ভাষায় পারদর্শী ছিলেন KS প্রু। তিনি থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে BSc ডিগ্রি লাভ করেছিলেন। খুব স্মার্ট দেখতে, অনেকটা থাইদের মতো। আমাদের ৩ জনের রুম ছিল হোটেলের ৬ তলায়। থাইল্যান্ড পরিচিতি। থাইল্যান্ড বা তাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়া একটি দেশ। এর সরকারি নাম তাই রাজ্য। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানীর নাম ব্যাংকক। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ছাড়া কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। ১৭৮২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত দেশটিতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ৩২ সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ডে বহু সামরিক ও বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে। ১৯৩৯ সাল পর্যন্ত দেশটি সায়াম দেশ বা থাই ভাষায় সায়াম মানে পরিচিত ছিল। ওই বছরই এর নাম বদলে থাইল্যান্ড রাখা হয়। থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে একটি বিস্তীর্ণ উর্বর সমভূমি। এই সমভূমির মধ্যে দিয়ে দেশের প্রধান নদী চাও ফ্রা এবং এর শাখা নদী ও উপনদীগুলি প্রবাহিত হয়েছে। এই অঞ্চলে ধান ও অন্যান্য ফসল আবাদ হয়। মধ্যভাগের সমভূমি পশ্চিম ও উত্তর পূর্ব দিক দিয়ে ঘিরে রেখেছে পাহাড় ও মালভূমি।
পশ্চিমের পর্বতশ্রেণী দক্ষিণ দিকে মালয় উপদ্বীপে প্রসারিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর ব্যাংকক চাও ফ্রা নদীর মোহনায় থাইল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত। থাইল্যান্ডের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ থাই জাতির মানুষ। এরা প্রায় সবাই থেরবাদী বৌদ্ধ ধর্ম পালন করে। দেশে বসবাসকারী অন্যান্য জাতির মধ্যে আছে চীনা, মালয় এবং আদিবাসী পাহাড়ি জাতি, যেমন মং, কারেন। থাইল্যান্ডের পরিশীলিত ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য এবং লোকশিল্পে বিখ্যাত। কৃষিপ্রধান দেশ হলেও 1980-র দশক থেকে এখানকার অর্থনীতির দ্রুত উন্নতি ঘটছে। থাইল্যান্ডে শিক্ষা সফর। হোটেল পৌঁছার পর সচিব মহোদয় পরের দিনের কর্মসূচি জানিয়ে দিলেন এবং থাইল্যান্ডে বাংলাদেশের দূতাবাস ফার্স্ট সেক্রেটারি জানালেন, আমাদের হোটেলের অনতি দূরে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া দাওয়া করা যাবে। ওই হোটেলের মালিকের বাড়ি হচ্ছে চট্টগ্রাম শহরে। আমি বলি, এত রাতে কি রেস্টুরেন্ট খোলা পাবো? তিনি বললেন, এখানে দিনরাত 24 ঘন্টায় সব কিছু খোলা থাকে। প্রয়োজনীয় কথাবার্তা শেষে আমরা যে যার মতো করে রুমে যাওয়ার জন্য লিফটে উঠতেই অকস্মাৎ ঘটে গেল এক দুর্ঘটনা। চট্টগ্রামের চেয়ারম্যান হাজী মহাসিন সাহেব লিফটে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান। লিফটের দরজায় তার পা আটকে যায়। পরে হোটেলের লোকজনের সহায়তায় তিনি রক্ষা পেলেও সামান্য আহত হন। হোটেলে বারবনিতার হাত থেকে রেহাই। আমি আমাদের জন্য বরাদ্দ রুমের দরজা খুলতেই আমার চক্ষু চড়ক গাছ। এ তো রুম নয়, যেন ফুটবল খেলার মাঠ। বিশাল একটি রুমে 2টো বেড, ড্রেসিং টেবিল সহ রুমে দামি আসবাবপত্রের ঠাসা। ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার জন্য সেই বাংলাদেশি রেস্টুরেন্টের উদ্দেশ্যে হোটেল থেকে বাইরে বেরোলাম। কিন্তু রেস্টুরেন্টে খুঁজে পেতে বেশ বেগ পেতে হলো। ব্যাংকক তখন রাতের কুমারিত্ব শেষ প্রহরে, অর্থাৎ প্রায় 2:30টা বাজতে চলেছে। আমরা খাবার অর্ডার দিলাম। হোটেল মালিক সোহান বললেন, 20 মিনিট দেরি করেন স্যার, আপনাদের খাবার তৈরি করে দিচ্ছি। আমি মহা চিন্তায় পড়ে গেলাম। একে তো অনেক রাত, তারপর মাত্র 20 মিনিটের মধ্যে কি করে খাবার তৈরি হবে? আমার প্রচণ্ড মাথা ধরেছিল। অসহ্য যন্ত্রণায় একসময় টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক 20 মিনিটের মধ্যে আমাদের টেবিলে খাবার পরিবেশন করা হয়। আমি আশ্চর্য হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 20 মিনিটের কিছু আগেই টেবিলে খাবার এসেছে। ভাত, মুরগির মাংস আর ডাল। মুরগির বড় বড় রান দেখে আমি বলি, এই যে সোহান মিয়া, এটা কি মুরগি না অন্য কিছু? সোহান বলেন, স্যার এটা ফার্মের মুরগি। এই মুরগি 21 দিন বয়সের খাওয়ার উপযোগী হয়। এদেশে ফার্মের মুরগি প্রতিপালন করা হয়। আমাদের বাংলাদেশে তখনও বাণিজ্যিক ভিত্তিতে মুরগির খামার গড়ে ওঠেনি। ওই বড় মাপের রানের থাই মুরগির কথা মনে হলে এখন আমি বুঝতে পারি ওটা ছিল ব্রয়লার জাতের মুরগি, যা এখন আমাদের দেশে অহরহ পাওয়া যায়, সবাই খায়। মুরগির মাংস খেতে গিয়ে একটা উৎকট গন্ধ নাকে এলো, ফলে ক্ষুধা থাকা সত্ত্বেও বেশি খেতে পারলাম না। এরপর হোটেলের রুমে ফিরে এলাম, কিন্তু রুমের দরজা খুলতেই ভূত দেখার মতো অবস্থা। সংক্ষিপ্ত পোশাক পরা এক নারী মূর্তি এক ধাক্কা মেরে আমার পাশে, আমার আগেই রুমে ঢুকে পড়ল। আমি তাকে বলি, আপনি ভুল করে এই রুমে এসেছেন। তাকে রুম থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করি, কিন্তু মেয়েটি নির্লিপ্ত। আমার বাংলা কথা শুনে বিস্ময়ে তাকিয়ে আছে। ইংরেজিতে অনুরোধ করার পরে তার হাবভাবে কোনো পরিবর্তন নেই, বরং নিজেই আমার রুমের দরজা বন্ধ করে পাশের একটা বেডে শটান হয়ে শুয়ে পড়ল। আগন্তুক মেয়েটির হঠাৎ শুয়ে পড়ার দৃশ্য দেখে আমি হতচকিত হয়ে গেলাম। আমার হাত পা কাঁপতে লাগলো। জীবনে এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হলাম এই প্রথম, আবার সেটা বিদেশ ভুঁইয়ে। ভাবছি, আমি কি ভুল করে মেয়েটির রুমে ঢুকে পড়েছি? মেয়েটিকে তো একদম জোর করেই বের করে দিলাম। খানিক পর আবারও আমার রুমের দরজায় ধাক্কাধাক্কি শুরু করলো মেয়েটি। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ। আমি মহা যন্ত্রণায় পড়ে গেলাম, কিন্তু ভুলেও দরজা খুললাম না। এভাবে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে মেয়েটি রণে ভঙ্গ দিয়ে চলে যায়। পরে জানতে পারলাম রাতে ওই সংক্ষিপ্ত শ্বাস প্রশ্বাসকে আসা
মেয়েটি ছিল এক বনিতা। দেহ ব্যবসা থাইল্যান্ডে বৈধ এবং যে কেউ ইচ্ছা করলে হোটেল রুমে নারী নিয়ে রাত্রি যাপন করতে পারে। মেয়েটি চলে যাওয়ার পর আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় ঘা এলিয়ে দিলাম, কিন্তু বিছানা অত্যাধিক নরম হয় আমার ঘুম আসছিল না। আমি বেডশিট আর বালিশ নিচে মেঝে দিয়ে শুয়ে পড়লাম। তখন ভোর হতে আর বেশি দেরি নেই, ঘুম হলো না একটুও। শিক্ষা সফরের প্রথম দিন ভোর 6টার মধ্যে আমাদের শিক্ষা সফরের কর্মসূচি শুরু হবে, তাই হোটেলের রেস্টুরেন্টে এসে প্রাতরাশ সেরে নিলাম। রুটি, মাখন, ডিম আর চা। সবার আগে সচিব মহোদয়ের সঙ্গে দেখা করলাম। তিনি আমাকে দেখে বললেন, আপনি তো একেবারে বাচ্চা ছেলে, শিক্ষিত মানুষের গুণই আলাদা। আপনি জাস্ট টাইমে এসেছেন, অন্যদের তো পাত্তাই নেই। আমাদের জন্য নির্ধারিত মাইক্রো বাসগুলো এবং থাই গাইড এসে গেছে। সময় জ্ঞানের অভাবে শিক্ষা সফরের প্রথম দিনের অনুষ্ঠানে যেতে দেরি হলে দেশের মান মর্যাদা কতটুকু রক্ষা হবে, এটাই এখন আমার চিন্তার বিষয়। এদিকে সফরসূচি অনুযায়ী থাইল্যান্ডের বিভিন্ন প্রদেশের গভর্নর আমাদের শিক্ষা সফরে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তারাই বা কি করবেন? সচিব মহোদয় এইসব হতাশার কথা শুনে বললাম, স্যার, বিমান যাত্রায় ক্লান্ত হয়ে অনেকে ঘুমোতে পারেনি, তাই হয়তো দেরি হচ্ছে। স্যার, আপনি চিন্তা করবেন না, এখনই সবাই এসে যাবে। এক ফাঁকে সচিব মহোদয় বললাম, স্যার, আপনার অনুমতি পেলে আমি কেএস প্রভু, হাজি মহাসিন এক গাড়িতে উঠতে চাই। আমাদের দলনেতা মান্যবর সচিব মহোদয় গাড়ির সিটে অ্যারেঞ্জমেন্ট লিস্ট বের করে একটা কিছু লিখে দিলেন। আমরা এই 3 জন এক গাড়িতে সঙ্গী হতে পারলে গত রাতের কার রুমে কি ঘটেছিল জানতে পারবো। 1 ঘন্টার মধ্যে আমার দলের সব চেয়ারম্যান হোটেল লবিতে এসে হাজির হলেন। সচিব মহোদয় তালিকা অনুযায়ী সবাইকে গাড়িতে উঠতে বললেন। আমাদের গাড়ি বহরের সামনে থাই সেনাদের অস্ত্রসজ্জিত 2টি কনভয় অবিরাম সাইরেন বাজিয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। পুলিশের একটি গাড়ি। শুরুতে সেনাবাহিনীর কনভয় দেখে আমার খটকা লেগেছিল। পরে শুনলাম, যেহেতু থাইল্যান্ডে সেনা শাসন চলছে, সেই জন্য এই নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা। আমাদের গাড়ি বহরে ছিল 6টি মাইক্রোবাস, প্রত্যেক গাড়িতে 1 জন করে থাই গাইড। এদের সবাই সরকারি ইউনিফর্ম পরিহিত। আমরা গাড়ির নম্বর অনুযায়ী একে একে সবাই মাইক্রোবাসে উঠে বসলাম। ইতিমধ্যে আমাদের যাত্রার নির্ধারিত সময় প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে।